ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে যারা গুম হয়েছিলেন, যারা গুমের শিকার হয়ে এখনো পর্যন্ত ফিরে আসতে পারেননি, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আশা করছি তারা জীবিত তাদের পরিবারের কাছে ফিরে আসবেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত দুঃখজনক অধ্যায় যে এই দেশে এই পর্যন্ত বিভিন্ন মানবাধিকার সংগঠনের জরিপ অনুযায়ী বাংলাদেশে গুমের শিকার হয়েছে 1850 জন। যারা গুম কমিশনে তাদের বক্তব্য দিয়েছে তাদের পরিবার, যারা ফিরে আসে নাই তাদের সংখ্যা 350। এটা গুম কমিশনের তথ্য। এই তথ্যগুলো আরও পরীক্ষা নিরীক্ষা চলছে। তার আগ পর্যন্ত বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী 709 জন গুমের শিকার হয়েছিলেন, 155 জন তার মধ্যে ফিরে আসেননি। কিন্তু তখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থা এরকম ছিল, যারা গুমের শিকার হয়েছে তাদের পরিবাররা কোথাও রিপোর্ট করতে পারেন নাই, মামলা দাখিল করতে পারেন নাই। সেজন্য সকল গুমের খতিয়ান তখন দেয়া সম্ভব হয়নি। এখন গুম কমিশনের কাছে যারা রিপোর্ট করেছে তাদের পরিবারের সদস্যরা সেই খতিয়ান মাফিক 1850 জনের কথা বললাম, সেটা এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। আমি এই বক্তব্য দিয়ে আজকের এই বক্তব্য শুরু করতে চাই। বাংলাদেশে যে রাজনৈতিক জীবনে আমরা ছিলাম, রাষ্ট্রীয় অবস্থার মধ্যে ছিলাম, সেই অবস্থার কিঞ্চিত বর্ণনা দেওয়ার জন্য এই ভূমিকাটা যথেষ্ট নয়। বিগত 2009 সাল থেকে 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সংখ্যা 3000-এরও অধিক। যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন, পুলিশি কাস্টডিতে এবং জেলখানায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের সংখ্যা তখন পর্যন্ত ছিল 7188 জন। এখন সেই হিসাব অনেক বেশি। 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের জন্য জাতিসংঘের হিসাব মতে তাদের সংখ্যা 1400-রও বেশি। যারা আহত হয়েছেন এর মধ্য দিয়ে আমরা গিয়েছি। আমি নিজেও সেই গুমের শিকার হয়েছিলাম। একটি অংশ প্রায় 10 বছর আমি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। আমার জীবনটাই নির্বাসনে, নির্যাতনে, কারান্তরালে, আয়নাগরে কাটিয়েছি। সেই ইতিহাস না হয় আজকে নাই বললাম। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে নেত্রকোনার কৃতি সন্তান, এই মাটি ও মানুষের নেতা জনাব লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছরের মতো কারা অন্তরালে কাটিয়েছে। এখানে আরও নেতৃবৃন্দ আছে। আমাদের প্রিয় ভাই যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ খান সোহেল প্রায় 5 শতাধিক মামলায় জর্জরিত ছিল। এখনও জানি না তার সমস্ত মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা। এমন একটি অবস্থার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি আমাদের রাষ্ট্রীয় জীবন। আজকে নেত্রকোনায় এই জাতীয় সম্মেলন, আমাদের বিএনপির সম্মেলন হচ্ছে। আমার স্মরণে আছে 2014 সালে প্রায় 11 বছর আগে এই জেলা সম্মেলন করতে আমি এসেছিলাম। তারপরে দীর্ঘ 11 বছরের মধ্যে পদ্মা, মেঘনা, যমুনায় অনেক পানি গড়িয়েছে। বাংলাদেশের ইতিহাস এর মধ্যে রক্তে লেখা হয়েছে। এই দেশের ইতিহাস রক্তে লেখা ইতিহাস। এই দেশের ইতিহাস শহীদের রক্তে রঞ্জিত লেখা ইতিহাস। এই ইতিহাসের বর্ণনা যদি দেই তাহলে আজকে সারা দিন সারা রাত যদি বর্ণনা করি তার শেষ হবে না। আমরা প্রথম বাংলাদেশ
এবং শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য, আমাদের রাজনীতি, আমাদের ঠিকানা বাংলাদেশেই প্রথম, সবার আগে বাংলাদেশ। আমাদের নীতি সবার আগে বাংলাদেশ। বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না, বিদেশে আমাদের বন্ধু থাকবে। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল তাদের ঠাঁই হয়েছে সেই আশ্রিত হিসাবে সেই রাজ্যে। এটাই বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের জন্মলগ্ন স্বাধীনতার সূচনা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতা ঘোষণার জন্য। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল 1975 সালে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জিয়াউর রহমানের জন্ম হয়েছিল 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করার জন্য। যেই দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে এই দেশকে বহুদলীয় গণতন্ত্র দিতে হবে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, এই দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেভাবেই যাত্রা শুরু হয়েছিল 1979 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমরা সেই দলের আদর্শকে ধারণ করি, সেই নেতার আদর্শকে ধারণ করি, যেই নেতার আদর্শ ছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য, এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা কি পেরেছি? সেটা পারি নাই। কারণ বাংলাদেশের গণতন্ত্রের উপরে সব সময় হামলা হয়েছে, শকুনের দৃষ্টি পড়েছে এই ভূখণ্ডের উপরে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা অর্জন করেছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেই দেশ আবার 1975 সালে 25শে জানুয়ারিতে এক দলীয় বাকশাল শাসন ব্যবস্থার অধীনে নিপতিত হয়। যেই বাকশালের প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা ছিলেন শেখ হাসিনার পিতা আরেক স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে এদেশের জনগণের জন্য, দেশের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। সাংবিধানিকভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন। এই দেশের গণমানুষের জন্য উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির রচনা করেন। তারপরের ইতিহাস অত্যন্ত বেদনাদায়ক ইতিহাস। 1981 সনে দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে এই দেশের মহান সন্তান, স্বাধীনতার মহান ঘোষক, এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, এদেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ বিসর্জন দিলেন। স্বাধীনতা আনতে গিয়ে যাকে প্রাণ বিসর্জন দিতে হয় নাই, তাকে স্বাধীনতা রক্ষা করার জন্য প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তারপরের ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে অনবরত লড়াইয়ের ইতিহাস। সেই ইতিহাসের পরিণতি 1990 সালে তারই নেতৃত্বে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের ইতিহাস। 1991 সালের ইতিহাস এই দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংস্কারের মধ্য দিয়ে গিয়েছেন। 1991 সালের সরকারে এই দেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন করলেন। 1996 সালে জনদাবির মুখে এই দেশে কেয়ারটেকার সরকারের প্রবর্তন করেন। তার মধ্য দিয়ে বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারার পথে চলা শুরু হলো। সেই গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করার জন্য, বিলুপ্ত করার জন্য 2011 সালে শেখ হাসিনা তার সেই ভোট মেজরিটির কারণে যেই নির্বাচনটা বিতর্কিত ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেন। এরপরের ইতিহাস বাংলাদেশের রাজনীতির অস্থিতিশীলতার ইতিহাস। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ইতিহাস। তার মধ্য দিয়ে আমরা সংগ্রামে উপনীত হলাম। 2090 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ এই সময়ের ইতিহাস, রক্তাক্ত ইতিহাস। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিরাম লড়াইয়ের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। বাংলাদেশের মানুষ
হাজারো শহীদের রক্তে লিখিত ইতিহাস। এই দেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশ থেকে গণতন্ত্র কেউ চাইলে বিলুপ্ত করতে পারবে না। বৈষম্যহীন ছাত্র আন্দোলন সংগঠিত হলো, তার মধ্য দিয়ে সেই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হলো। আমরা সেই আন্দোলনকে সক্রিয়ভাবে সহায়তা করলাম, স্বীকৃতি দিলাম, অংশগ্রহণ করলাম। এই বিএনপির 4 শতাধিক নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক সবাই জীবন দিল সেই গণতান্ত্রিক সংগ্রামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। আমরা বিএনপি সহ বাংলাদেশের যে সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল ছিল, সকলেই মিলে এই বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করলাম। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হলো। সেই অভ্যুত্থানের পরিণতিতে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শক্তির চির উৎখাত হলো। তারা পালিয়ে যেতে বাধ্য হলো, আশ্রয় নিল তাদের রাজ্যের, তাদের আশ্রয়দাতার রাজ্যে। আমরা বলি আওয়ামী লীগের ইতিহাস এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদীদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মাফিয়াতন্ত্র সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দর্শনে সেঞ্চুরি সৃষ্টি করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের নিরস্ত্র নিরীহ জনগণকে হত্যা করার ইতিহাস। সেই আওয়ামী লীগ এখনো পর্যন্ত তাদের কৃত অপরাধের অনুশোচনা করে নাই, স্বীকার করে নাই, বাংলাদেশের মানুষের কাছে অনুশোচনা প্রকাশ করে নাই। তারপরেও তারা বাংলাদেশের রাজনীতি করার খায়েশ প্রকাশ করে। তারপরেও তারা দৃশ্যতা দেখায়, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে অভ্যুত্থানকারীদের অপরাধী হিসেবে তারা তকমা দিতে চায়। তাদের সে স্পর্ধার জবাব আমাদেরকে দিতে হবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ধারা সৃষ্টি করার মধ্য দিয়ে। আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির, ভালো গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করতে চান, তাহলেই পরে আওয়ামী অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্ত হবে। যদি আমরা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই পরে ফ্যাসিবাদের জন্ম হবে না এই দেশে আর কখনো। আমরা সাংবিধানিক সংস্কার করছি, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করছি। আমরা একটি লক্ষ্য নিয়ে সংস্কার করছি, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, জন্ম না হয়। সাংবিধানিকভাবে অথবা সংসদীয়ভাবে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন না হয়, ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার প্রবর্তন না হয়, দলীয় স্বেচ্ছাচারিতার প্রবর্তন না হয়। সেই লক্ষ্যে আজকে যারা গৃহীত সংস্কারের বাস্তবায়ন নিয়ে কথা বলছেন, আমরা তাদের সাথে একমত। আমরা সেই সংস্কার বাস্তবায়ন করব পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যে সমস্ত সংস্কারগুলো ঐকমত্য কমিশনে ঐকমতের ভিত্তিতে গৃহীত হয়েছে, আমরা একমত হয়েছি, তার মধ্যে বহু সংস্কার আছে যেগুলোর জন্য সংবিধান সংস্কার করতে হবে না, সংশোধন করতে হবে না। সেই সমস্ত সংস্কারগুলো এখনই বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে। তারা বিভিন্ন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্য দিয়ে এবং অন্যান্য অফিস আদেশের মধ্য দিয়ে সেই সমস্ত সংস্কার সাধন করুন। আপনাদের সেই স্বাধীনতা জনগণ দিয়েছে। কিন্তু যেই সমস্ত সংশোধনীগুলো, সংস্কারগুলো সংবিধানের সাথে সংযুক্ত, সম্পর্কিত, সেই সমস্ত সংশোধনীগুলো কেবলমাত্র জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদে কেবল সেটা বাস্তবায়ন করার উপযুক্ত ফোরাম। আমরা সেই কথা বলছি। আসুন আমরা আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে যদি কোনো পন্থা বের হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে, যেই সংস্কার সংশোধনীগুলো আমরা গ্রহণ করতে পারি আইনানুগভাবে, বৈধভাবে এবং সাংবিধানিক প্রক্রিয়ায়, আমরা সেই পন্থাটা নির্ধারণ করি। যারা আজকে পিআর পদ্ধতির ইলেকশন না হলে নির্বাচন না করার একটি ঘোষণা দিচ্ছে, যারা বলছে পিআর চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে, তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই কথা বলছে। যারা গতকালকে বলেছে, একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের
ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন টুনকু বাহানায় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুগণ, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার আমরা আপনারা তর্ক করব, বিতর্ক করব, আলাপ করব, আলোচনা করব, ভিন্ন মত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচনমুখী হয়ে গিয়েছে, সারা বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে, নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান, তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি, বক্তব্য রাখি। বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি ভোটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয়, সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপধারা অনুসারে নির্বাচিত হয়। প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য, সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে। সেটি লিখিত আছে আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদের 2 উপ অনুচ্ছেদে। 3 উপ অনুচ্ছেদে নারী সংসদ সদস্যদের বিষয়ে বলা আছে। যদি কেউ বলে, গতকালকে বলতে শুনলাম যে সংবিধানে নাকি নির্বাচনের কথা বলা আছে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নাকি বলা নাই। আমি অনুরোধ করব, বাংলাদেশের সংবিধানের নির্দিষ্ট সেই 65 অনুচ্ছেদের 2 এর দিকে আপনারা একটু পড়ে দেখুন, আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ ভোটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে। বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই। সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাবো, বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো, আপনারা যে ভোটাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ 16-17 বছর রাজপথে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, গণ অভ্যুত্থানকে সফল করেছেন, সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে। তখন সেই সংসদই হবে জাতির সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুতে যারা অংশগ্রহণ করে জাতির বিনির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন, সেই রকম উপযুক্ত ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন। সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে একটি উৎসবমুখর নির্বাচন হবে ইনশাআল্লাহ আগামীতে। এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা, এই দেশের জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে। মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। আমাদের ভোটাধিকার যাতে আমরা নিশ্চিতভাবে, উৎসবমুখরভাবে পালন করতে পারি, প্রয়োগ করতে পারি, সেই রকম পরিবেশ আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আমরা যদি মনে করি আগামী দিনের সেই নির্বাচন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হোক, তাহলে আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করতে হবে। আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা
এমন নজির স্থাপন করবেন যাতে পৃথিবীর মানুষ, পৃথিবীর সকল দেশ দেখতে পায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে।